বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি একটি আন্তর্জাতিক খবর নিয়ে আলোচনা করব এবং তাতে ভারতের অংশীদারিত্ব, সেটাই হচ্ছে যে আলোচ্য মূল বিষয়। স্টোরিটা হচ্ছে যে ভারতের যে বর্ধিত সম্মান এবং শক্তি, আর্থিক এবং যে শক্তি, অন্যান্য যে শক্তি, সেটা ক্রমবর্ধমান। সেইটা আজকের আলোচ্য বিষয়। আপনারা হয়তো কেউ এর মধ্যে শুনেছেন যে আগামী 18 এবং 19 তারিখ ব্রাজিলের রিও ডি জেনেরোতে, যে রিও শহর আছে, রিও ডি জেনেরোতে G20 মিটিং হবে। G20 একটা গ্লোবাল পার্টনারশিপ। এখানে 20টি দেশ আছে এবং এই 20টি দেশ, যদি আপনার নাম জানতে চান সেটা আমি বলতে পারি। পৃথিবীর সমস্ত যে লিডিং কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো কিন্তু এতে আছে। আপনাদেরকে আমি বলতে পারি কে কে আছে, আমি ওটা খুলে রেখেছি। প্রথম হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চায়না, ফ্রান্স, জার্মানি, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, টার্কি, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস আমেরিকা এবং আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুঝতে পারছেন, মস্ত বড় একটা গোষ্ঠী এই G20। এই G20-তে যে মিটিংটা হবে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন। তিনি অলরেডি বেরিয়ে গেছেন এবং পৌঁছে গেছেন। তিনি অবশ্য এই যাওয়ার পথে এবং ফেরার পথে তিনি আরও দুটো দেশ তিনি ঘুরবেন। সেটা হচ্ছে যে নাইজেরিয়া এবং গুয়েনা। তো ঘুরবেন মানে এই আমাদের দেশের স্বার্থেই তিনি সেখানে যাবেন আর কি। প্রথম হচ্ছে তিনি যে যাবার পথে, অর্থাৎ ওই ব্রাজিলের রিওতে যাওয়ার আগেই তিনি 16 এবং 17 নভেম্বর গতকাল এবং আজ এবং আগামীকাল, এই দুটো, গতকাল তিনি বেরিয়ে গেছেন, আজ এবং আগামীকাল নাইজেরিয়ার যে প্রেসিডেন্ট তিনি বোলা আহমেদ তিনাবু, তার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ নিয়ে এবং তার গ্রুপের সঙ্গে তিনি আলোচনা করবেন। এটা একটা ওয়েস্ট আফ্রিকান কান্ট্রি, কি বলে আপনার নাইজেরিয়া। তো নাইজেরিয়ার সঙ্গে ভারতের একটা বড় ব্যবসায়িক সম্পর্ক আছে। প্রায় সব মিলিয়ে $14 বিলিয়ন ব্যবসা হয়। তো কী নাইজেরিয়া থেকে আমরা কী ইম্পোর্ট করি? নাইজেরিয়া থেকে আমরা 20% ওদের ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল ইম্পোর্ট করি, ন্যাচারাল গ্যাস ইম্পোর্ট করি। ওখানকার ছেলেরা, ছাত্ররা ভারতে পড়তে আসে। তারপর ইন্ডিয়া ওদিকে ওখানে যে হেলথ কেয়ার সাপোর্ট দেয় এবং টেকনোলজি ট্রান্সফারে সাপোর্ট দেয়। এবং এর সাথে, নাইজেরিয়ার সাথে ভারতের একটা খুব গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের সম্পর্ক আছে। প্রথম তো দুটোই ডেমোক্রেটিক কান্ট্রি এবং ওখানের সঙ্গে এখানে ট্যুরিজমের একটা বড় ইন্টারেস্টও বেরিয়ে আছে। এবং তিনি ওখানে নাইজেরিয়ার যে ইন্ডিয়ান কমিউনিটি আছে, ওখানে অনেক ভারতীয় বসবাস করে, তাদের সঙ্গেও সেখানে মিট করবেন। এরপর তিনি 18 এবং 19 নভেম্বর সেইটা G20 সামিট রিওতে যোগদান করবেন। সেখানে সমস্ত বড় বড় গ্লোবাল লিডার আসবে, যেমন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং আসবেন এবং নরেন্দ্র মোদী তো আছেনই, আমাদের প্রধানমন্ত্রী। তারপর এই আমেরিকার প্রেসিডেন্ট জো বিডেন আসবেন, যদি তিনি একটা ট্রানজিশন পর্বে আছেন, কারণ আগামী জানুয়ারি মাসে তাকে পদ ছেড়ে দিতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প ওখানে নেক্সট আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়ে এসেছে। এ নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আপনারা দেখেছেন হয়তো, যদি না দেখে থাকেন দেখতে পারেন আমার ভিডিও টাইম লাইনে যে। এবং এছাড়া ওখানে জার্মান চ্যান্সেলর আসবেন ওলাফ সুলজ, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং অন্যান্য গ্লোবাল লিডার আসবে। তবে কানাডার প্রেসিডেন্ট PM ট্রুডো আসবেন কিনা সেটা এখনো পর্যন্ত হচ্ছে যে হয়নি, জানা যায়নি। তো জানা গেলে দেখা যাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রুডোর মুখোমুখি হলে অবস্থাটা কীরকম হয়। এই G20 মিটিংটা গত বছর ভারতে হয়েছিল, ভারতে মানে দিল্লিতে হয়েছিল। আপনি জানবেন বোধহয়, দিল্লিতে একটা ভারত মণ্ডপম বলে একটা মস্ত বড় হয়েছে, কি বলে আপনার সেমিনার হল বলুন, বা একটা মস্ত বড় হয়েছে, আলোচনা চক্রের জায়গা হয়েছে ভারত মণ্ডপম। সেটা দিল্লির প্রগতি ময়দানের কাছে।
আমি লক্ষ্মীনগর থাকতাম, ওখান থেকে রাজীব চকে প্রায় প্রগতি ময়দান হয়েছে যেতে হতো। তো আমার ভারত মণ্ডপ যাওয়া হয়নি, কিন্তু জায়গাটা আমার পরিচিত জায়গার মধ্যে, খুব খুব প্রমিনেন্ট জায়গা আর কি, সেখানে হয়েছিল। তো সেখানে নরেন্দ্র মোদীজি একটা এজেন্ডা সেট করেছিলেন। সেই ট্রেনটা উনি যেটা বলেছিলেন একটা ন্যারেটিভ, সেটা হচ্ছে ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার। এটাই হচ্ছে আমাদের আগামী দিনের হওয়া উচিত, যে এটাকে সারা পৃথিবীটাকে একটা পরিবারের মতো দেখতে হবে। এই পৃথিবী এবং সমস্ত দেশ মিলিয়ে একটা পরিবার, এবং আমাদের ভবিষ্যৎ কী হবে, এই একটা ন্যারেটিভ উনি সেই গতবারে দিয়েছিলেন। তো এবারে সেই ন্যারেটিভটা আবার উনি ওখানে বলেন কি না, এবং সেখানে কি হচ্ছে যে ওনার বক্তব্য রাখেন, সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো। এরপর ব্রাজিলের সাথে ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ বাইলেটারাল সম্পর্ক আছে। ব্রাজিল থেকে আমরা ব্রাজিলের সঙ্গে ফুড এবং এগ্রিকালচারের একটা ভীষণ টাই-আপ আছে। আমরা ব্রাজিল থেকে ব্ল্যাক গ্রাম অর্থাৎ উর্দ ডাল এবং পিজন পিস, তুর ডাল, এগুলো আনতে পারি, কফি আনতে পারি, সুগার ক্যান আনতে পারি, সয়াবিন আনতে পারি। ওখানে সমস্ত প্রচুর উৎপাদন হয়। পোলট্রি হচ্ছে যে মিট আসতে পারে যারা মাছ মাংস খায় তাদের জন্য। এবং ব্রাজিলের সঙ্গে এই বছরই, ব্রাজিল একটা রিপোর্ট দেখছিলাম, এই বছরই 9 মাসে $2.3 বিলিয়ন বিজনেস হয়েছে। ব্রাজিল এখানে এক্সপোর্ট করেছে, এবং ইন্ডিয়াও এক্সপোর্ট করেছে এখানে মিলেট, কোকোনাট ওয়াটার, মিল্ক, ডেয়ারি প্রোডাক্টস, মিট অ্যান্ড মিট প্রোডাক্টস। এটাও প্রায় $2 বিলিয়ন ইন্ডিয়াও এখান থেকে এক্সপোর্ট করেছে। তাহলে দুই দেশের মধ্যে সব মিলিয়ে প্রায় $4 বিলিয়ন বেশি টাকার আদান প্রদান আছে। অর্থাৎ ব্রাজিলের সঙ্গে এই সম্পর্কটা আরও যত ঘনিষ্ঠ হবে, যদি এই দুদিনের যে G20 মিটিংয়ের বাইরে ব্রাজিলের প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আলাদা করে সাইড লাইনে মিটিং করেন, সেটা কিন্তু খুব একটা আশ্চর্যের কোনো ব্যাপার হবে না। এখন এই মিটিংয়ে ব্রাজিল যে এজেন্ডাটা ঠিক করেছেন, সেটা হচ্ছে, আমি দেখছিলাম কয়েকটা সাইটে দেখছিলাম, ব্রাজিল একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। সেটা হচ্ছে G20 ব্রাজিল 2024 রিও ডি জেনেরো, G20 সামিট উইল বি ইন রিও ডি জেনেরো। এটা একটা নিজের একটা সাইট, যেরকম রিও ডি জেনেরোর ছবিটা দিয়েছে প্রথম পাতাতেই, সমুদ্রের তীরে একটা ছবি, সমুদ্রে বা লেকের তীরে একটা ব্রাজিল শহরের ছবি, টুকিটাকি পাহাড় আছে, জঙ্গল আছে, এই আর কি। তারপর ওনারা যেটা গ্লোবাল এজেন্ডা চাইছেন, সেটা হচ্ছে কি যে ওনাদের বক্তব্য হচ্ছে ব্রাজিল চায় যে গ্লোবাল এজেন্ডা এগেনস্ট হাঙ্গার, এটা ওখানে বেশি করে আলোচনা হোক, যে গ্লোবাল এগেনস্ট হাঙ্গার, এই যে ক্ষুধা, মানে মানুষের যে ফুড সিকিউরিটি, এটার উপর বেশি করে আলোচনা হোক। ওর আরেকটা এজেন্ডা ওই যে সাইটটা বের করেছে, সেখানে বের করেছে, আমি দেখছিলাম যে ইমিডিয়েট রেগুলেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু কার্ব অ্যালগোরিথমিক রেসিজম অ্যান্ড ডিজিটাল ইনইকুয়ালিটি। অর্থাৎ এই যে আজকের দিনে কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যালগোরিথম এবং এই যে বিভিন্ন জিনিস এসেছে, এবং এখানে বলছে যে কোনো দেশের কাছে এগুলো খুব সহজলভ্য এবং খুবই হচ্ছে যে সেখানে তারা এইসব ব্যাপারে উন্নত, কিন্তু কোনো দেশ উন্নত নেই। এর মধ্যে যদি সমস্ত দেশের মধ্যে একটা সামঞ্জস্য থাকা উচিত সব মিলিয়ে, তা নাহলে এটা কোনো দেশ এর জন্যই পিছিয়ে যাচ্ছে। আর যে সমস্ত দেশ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোরিথমে অনেক বেশি উন্নত, তারা এগিয়ে যাচ্ছে, বাকিরা পিছিয়ে যাচ্ছে। তো এখানে এটা হতে পারে। এটা দুটো এজেন্ডা ওরা দিয়েছে, আরও কতগুলো এজেন্ডা ওরা দিয়েছে। এখানে অনেক কিছু ওরা কী এজেন্ডা হতে পারে দেখেছে। গ্লোবাল সলিডারিটি অ্যালায়েন্স অ্যানাউন্সেস কংক্রিট এফোর্টস টু ইরাডিকেট হাঙ্গার। এটা একটা গ্লোবাল সলিডারিটি হওয়া উচিত, এটা ওরা বলছেন আর কি। যাই হোক, সে আলোচনাগুলো কী হয় আগামী দিনে আমাদের এখানে বেরোবে, যে এই ব্রাজিলে মানে ব্রাজিলের যে রিও ডি জেনেরোতে যে দুদিন আলোচনা হলো, বিশ্বের সমস্ত তবর নেতারা এসে হাজির হলো, সেখানে ক্ষুধানিবৃত্তি, অর্থাৎ মানুষের কাছে খাদ্য সবার কাছে কী করে এখনও অনেক দেশ আছে তো যেখানে খাবারের যথেষ্টই কষ্ট। আমরা এখনও ভারতবর্ষে মোটামুটি এখন খাদ্যে আমরা স্বনির্ভর, এবং যেহেতু ভারত সরকার দরিদ্র সীমার নিচের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত মানুষকে প্রায় 80 কোটি লোককে হচ্ছে ফ্রি রেশন কোভিডের সময় থেকে দেওয়া হচ্ছে, এবং আজও দেওয়া হচ্ছে, এবং আগামী যে নরেন্দ্র মোদী যে আবার সরকার 2024 থেকে 29 পর্যন্ত, তো এই 5 বছর দেওয়া হবে, সেটা তিনি কমিটও করছেন, এবং এখন দেওয়া হচ্ছে রেশনে, যে 5 কেজি করে ওই চাল, আটা বা চাল, গম, এটা দেওয়া হচ্ছে মাথা পিছু প্রায় 80 কোটি প্লাস লোককে। কিন্তু এটা সব দেশে দিতে পারে না, অত উৎপাদন নেই, অত ইম্পোর্ট করতে পারে না,
সেইভাবে প্রোডাকশন নেই, আগে কিছু এক্সপোর্ট করে রোজগার করে তবে তো ইম্পোর্ট করবে। এটা হচ্ছে কি যে ওখানে একটা মানে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এবং যেটা এসডিজি আছে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাই 2030, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সারা পৃথিবীর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এবং ইউএন থেকে ইউএন থেকে ঘোষণা করা আছে যে দীর্ঘস্থায়ী ধারাবাহিক উন্নতি কী 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 এরিয়াতে করা উচিত। এবং সেখানে ওই 8-10টার মতো পয়েন্ট আছে, 1, 2, 3, 4 করে, SDG 1, SDG 2, SDG 3। তো সেখানে 1 নম্বর পয়েন্টে আছে মানুষের যে ইরাডিকেট হাঙ্গার, কী করে এই যে ক্ষুধা তাকে নিবৃত্তি করা যায়। সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে খাদ্য যাতে অবশ্যই পৌঁছে, দুবেলা যাতে প্রতিটা মানুষ একটা খাবার পায় এবং পুষ্টিকর খাবার পায়, যাতে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তো এটা ওখানে এটা আলোচনা হবে আশা করা যাচ্ছে, কারণ এখানে যেহেতু ওরা তো হোস্ট কান্ট্রি ব্রাজিল, তো ওরা যেহেতু এটা এজেন্ডা সেট করতে চেয়েছে, তো ওরা তো যে প্রথম যে ভাষণটা দেবেন উদ্বোধনী ভাষণ, সেখানে নিশ্চয়ই 2-4টে এজেন্ডা সেট করবেন, আরও সবাই ভাষণ দেবেন যারা যারা আসবেন, এবং তারাও তাদের মতো বক্তব্য বলবেন যে তারা কি বলছেন, ব্রাজিল যে প্রস্তাব দেবে সেই প্রস্তাবে তারা কতটা একমত নয়, তার উপর আলোচনা হবে। এরপরে তিনি যে লাস্ট মানে ওটা হয়ে যাওয়ার পর লাস্ট লেগ তার ভিজিট হবে হচ্ছে যে 20শে নভেম্বর, সেটা তিনি যাচ্ছেন গুয়ানা হচ্ছে জর্জ টাউনে। তো সেখানে হিসাব করলে তাহলে উনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভিজিট করে দিচ্ছেন, এক পোল থেকে আরেক পোল, ঠিক আছে না? তো সেইটা সেখানে তাকে নিমন্ত্রণ করে জানিয়েছেন ক্যারিবিয়ান ইউনিয়ন। ওখানে একটা মানে আছে, ইন্ডিয়া ক্যারিকম সামিট, ওই যে ক্যারিবিয়ান দেশগুলো আছে সেইখানে অনেকগুলো ছোটো ছোটো দেশে তার একটা ক্যারিকম বলে একটা অর্গানাইজেশন হয়েছে, তাদের সঙ্গে ইন্ডিয়ার একটা হচ্ছে যে ফোরাম হয়েছে। এবং যেমন সাউথেও হয়েছে, সাউথ তারপর হচ্ছে গিয়ে গ্লোবাল সাউথ, এই জাতীয় পার্টনারশিপ হয়েছে। এখন ভারতের তো ভয়ানক বর্ধিত শক্তি এই মুহূর্তে, এবং যেমন কিছুদিন আগে ডক্টর জয়শঙ্কর বলেছেন যে ভারত ক্যান লিড 125 কান্ট্রিজ ইন দ্য গ্লোব, অর্থাৎ ভারত এখন 125টা দেশের সঙ্গে লিডারশিপ হিসাবে কাজ করতে পারে, এটা উনি বলেছেন, এবং সেভাবে ভারত তৈরি আছে। এবং নরেন্দ্র মোদীও বলেছেন যে ডিউরিং দিস ভিজিট আই উইল অলসো জয়েন লিডার্স অফ ক্যারিবিয়ান পার্টনার কান্ট্রিজ ফর দ্য সেকেন্ড ইন্ডিয়া ক্যারিকম সামিট। We have stood together through thick and thin. The summit will enable us to renew historical ties and expand our cooperation into new domains, তিনি বলেছেন। অর্থাৎ এই যে ক্যারিবিয়ান যে পার্টনারগুলো আছে, এখানে যে দ্বিতীয় মিটিং হচ্ছে ইন্ডিয়া ক্যারিবিয়ান কান্ট্রি, এটা জর্জ টাউনে, গুয়েনার জর্জ টাউনে হবে। তো সেখানে একটা খুব ঐতিহাসিক আলোচনা এবং হবে। এবং যেটা রিপোর্টে একটা দেখলাম, সেই রিপোর্টে হচ্ছে যে বলা হয়েছে যেখানে যে বাইলেটারাল বিভিন্ন কোঅপারেশন হবে, এবং কিসের উপরে, এনার্জি সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, হেলথ অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি বিল্ডিং। অনেকগুলো এরিয়া আছে, অর্থাৎ ওখানের লোক এখানে আসবে, এখানে যুবকরা ওখানে যাবে, স্বাস্থ্য এবং মেডিসিন সংক্রান্ত বিষয়ে, টেকনোলজি ইনোভেশনের ব্যাপারে, এবং খাদ্য নিরাপত্তার ব্যাপারে, কৃষির ব্যাপারে, এবং ইনফ্রাস্ট্রাকচার, রোড, পুল, বিল্ডিং এ সমস্ত তৈরির ব্যাপারে, টানেল এ সমস্ত তৈরির ব্যাপারে, সেগুলো নিয়ে ওখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সেখানে ক্যারিকমে যিনি হচ্ছে যে প্রেসিডেন্ট হবেন, চেয়ার করবেন, তিনি হচ্ছেন গ্রেনেডার যিনি হেড আর কি, প্রাইম মিনিস্টার, তিনি হচ্ছে অনারেবল ডিকসন মিচুয়েল, উনি হচ্ছে চেয়ার করবেন। আর ওখানে গুয়ানার প্রেসিডেন্ট থাকবেন ডক্টর মোহাম্মদ ইরফান আলী, এবং ক্যারিকম সেক্রেটারি জেনারেল ডক্টর কার্লা বার্নেট। এরা সব মানে বড় বড় যারা লোক ওখানকার যে যে গুয়ানার যে প্রধানমন্ত্রী থাকবেন, এবং ক্যারিকম সেক্রেটারি জেনারেল কার্লা বার্নেট, যে ক্যারিকমের একজন সেক্রেটারি জেনারেল আছে, যে সব সেক্রেটারি দপ্তর থেকে পরিচালক, এবং ওখানকার যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, তারা সব থাকবেন। তো এবং শোনা যাচ্ছে এবং একটা রিপোর্টে এসেছে যে ওখানে নরেন্দ্র মোদীকে নাকি একটা বিশেষ সম্মানে ভূষিত করা হবে। তার কারণটা হচ্ছে তিনি যে কোভিডের সময় এই সমস্ত দেশগুলোকে ভীষণভাবে সাহায্য করছেন। আপনারা বোধহয় দেখেছেন কোনো একটা ছবি, যে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি এয়ারপোর্টে নেমে যখন নরেন্দ্র মোদী তাকে দেখা করেছেন, সামনাসামনি মুখোমুখি হয়েছেন, তিনি একদম পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন। এটা যদি ওদের কালচার নয়, কিন্তু তবু করছেন। অর্থাৎ যেভাবে কোভিডের সময় ভারত সমস্ত দেশের পাশে যে দাঁড়িয়েছে, সেটা একটা রিমার্কেবল হচ্ছে যে বিষয় দাঁড়িয়েছে। তো এইটা খুব সংক্ষিপ্ত, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের যে
সারা পৃথিবীর সঙ্গে একটা যে বিশেষ সম্পর্ক তৈরি হচ্ছে এবং সকলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছে, এইটা ভারতীয় হিসাবে আমার তো গর্বই হয়। তো আগামী যে এই যে বিভিন্ন ইয়েগুলো হচ্ছে, সেগুলো আপনারা কী কী হয় না হয় দেখা যাক, দেখলে পরে আমরা বুঝতে পারবো। এবং যেদিন উনি বেরিয়ে যান, সেদিন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে ভারতের যে ইয়ে আছেন, স্পোক্স পারসন আছেন, তিনি হচ্ছেন যে স্পোক্স পারসন আছেন, অফিসিয়াল স্পোক্স পারসন হচ্ছে রণধীর জয়সওয়াল। তিনি একটা টুইট করেছেন, এই টুইটটা আমি পড়ে নিয়ে এবং বলে আবৃত্তি শেষ করব। অ্যান অ্যাকশন-প্যাকড ভিজিট বিগিনস। PM Narendra Modi ji emplanes on a three-nation visit to Nigeria, Brazil and Guyana. On the first leg of his visit, PM Modi will visiting Nigeria, which is the first visit by an Indian PM to Nigeria in 17 years. 17 বছর পরে একজন ভারতের প্রধানমন্ত্রী প্রথম নাইজেরিয়া যাচ্ছেন। ইন ব্রাজিল, PM উইল পার্টিসিপেটিং ইন G20 সামিট অ্যান্ড মিট ওয়ার্ল্ড লিডার্স। সেখানে যে ব্রাজিলে যে মিটিংটা হবে G20 গ্লোবাল 20, তো সেখানে তিনি সেখানে মিট করবেন। এবং ফ্রম দেয়ার PM উইল বি অন এ স্টেট ভিজিট টু গুয়েনা, ফার্স্ট ভিজিট বাই অ্যান ইন্ডিয়ান PM টু গুয়েনা ইন ওভার 50 ইয়ার্স। 50 বছর পরে একজন ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে যে গুয়েনা ভিজিট করতে যাচ্ছেন। তো এইটা উনি বলেছেন। তো এটা আগামী দিনে আরও আমরা রিপোর্ট পাবো কী কী হচ্ছে, কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, সেই নিয়ে আমি আবার পরে আপনাদের কাছে আমি এটা জানাবো। এবং আরও একটা আমি ভিডিও করে এটা নিয়ে পাকিস্তানে খুব হাহাকার চলছে যে ভারতের এত বর্ধিত শক্তি। পাকিস্তানে দু একটা নিউজ দেখছিলাম, তো পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। পাকিস্তানে IMF $7 বিলিয়ন দেবে বলেছিল, কিন্তু তারা সে শর্ত পূরণ করতে পারেনি বলে IMF বোধহয় দেবে না, কারণ তারা চেয়েছে, কী বলে, গ্যারান্টার চেয়েছে। তো কেউ গ্যারান্ট হতে পারে, টাকা ধার নিয়ে ধার ফেরত দিতে চায় না। সেই নয় কারণ যে ভারত এইভাবে এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর বুকে তাদের আধিপত্য বাড়ছে এবং প্রভাব বাড়ছে, আর পাকিস্তান সেখানে সামান্য শুধু ধার নিয়ে আর সামান্য চাল আটা মানুষের কাছ থেকে পৌঁছে যাচ্ছে। তো এটা নিয়ে পাকিস্তানের যে রিসেন্ট যে খুব খারাপ অবস্থা, সেটাকে নিয়ে পরে আমি একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো যে পাকিস্তানে কী অবস্থা হয়েছে। উন্নতি তাতে ঈপ্সিত হচ্ছে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।